রেডি থাক। এই সুইচটা, হ্যাঁ, এই সুইচটারে হচ্ছে আমরা ইনিশিয়াল কনফিগার করব, মানে সুইচ চালু হওয়ার পরে আমরা হচ্ছে যেই কনফিগারটা করি মানে করা দরকার, এই কনফিগারটা হচ্ছে এই সুইচটার মধ্যে আমি করব। এখন হচ্ছে কেমন নষ্ট হয়ে যাবে। এই কেবল হচ্ছে RJ45 যে কানেক্টরটা, ওটা হচ্ছে আমি এই যে কনসোল যে পোর্ট আছে, হ্যাঁ পিছনের পার্ট, কনসোল পোর্টের সাথে হচ্ছে আমি কানেক্ট দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে 2960। হ্যাঁ, এটা অনেক ওল্ড ওল্ড। হ্যাঁ, না না না, মাল্টিপল লেয়ার, আপনার লেয়ার টু লেয়ার 3 দুটোতেই কাজ করে। এখন হচ্ছে আমি ওই যে ইউএসবি যে পোর্ট আছে ল্যাপটপের, ইউএসবি পোর্টের সাথে হচ্ছে কনসোল পোর্টের হচ্ছে আরেকটা প্রান্ত কানেক্ট করলাম। কানেক্ট করার পরে হচ্ছে আমার সর্বপ্রথম যেই কাজটা হবে সেই কাজটা হবে ডিভাইস ম্যানেজারের মধ্যে যাওয়া। দেখেন কিন্তু ডিভাইস ম্যানেজার যাওয়ার পরে আমার এদিক দেখতে হবে যে আমি যে নিচে যদি নামি দেখতে হবে যে কম কত পোর্টের সাথে হচ্ছে কানেক্ট হয়েছে। এখানে হচ্ছে দেখেন ডিটেক ইউএসবি সিরিয়াল কন্ট্রোলার কানেক্ট হয়েছে হচ্ছে কম 9 পোর্টের সাথে। এখন আমার এই সুইচটার সিএলআইটা অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে এরকম অনেকগুলো, হ্যাঁ হ্যাঁ দেখেন, আমরা হচ্ছে এরকম অনেকগুলা, মানে এই যে আপনি কিন্তু কম দেখবেন, কম কম কত পোর্টের সাথে কানেক্ট হয়েছে। আমরা এরকম অনেকগুলো হচ্ছে সিএলআই কন্ট্রোল করার জন্য বা অ্যাক্সেস করার জন্য অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারি। এর মধ্যে পুটি বা ট্রাটা বা সিকিউরিটি এগুলো হচ্ছে বেশি ইউজ করি, বুঝতে পারছেন? যেমন আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে পুটি। যদি দেখাই যে একটু আমি দেখাই, এই সিলেক্ট ওপেন করি তাহলে দেখতে, হ্যাঁ গতদিন হচ্ছে পুটি দিয়ে দেখাইছিলাম, পুটিটাই হচ্ছে আমি বেশি ইউজ করি। সিলেক্টটা দেখলে বুঝতে পারবেন। ইনিশিয়াল কনফিগারেশনে যে লাস্ট টাইম অ্যাড করছিলাম যে হচ্ছে এই সুইচটা কনফিগার করতে কি কি লাগবে, একটা হচ্ছে এই যে কনসোল কেবল, যদি আপনি যে ডিবেট করাটা যদি না কেনেন এরকম হচ্ছে একটা অ্যাটাচড কেবলই নিতে পারেন, এটা দাম আরো কম পড়ে। এরকম একটা কেবল ইউজ করতে পারেন। কারেন্ট দিতে হবে কোন পোর্টে, সুইচের হচ্ছে কনসোল পোর্টে। এক্সেস করার জন্য এরকম হচ্ছে একটা ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন পড়বে। আর হচ্ছে এই যে ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে আমার হচ্ছে পুটি বা ট্রাটাম যে কোনো একটা হচ্ছে ইনস্টল করা থাকতে হবে। এখন পুটি বা ট্রাটাম ফ্রি, এগুলো আপনার টাকার কোনো প্রয়োজন পড়ে না। সিকিউরিটিটা কিন্তু পুরোপুরি ফ্রি না, বুঝতে পারছেন? পুটি আর ট্রাটাম এগুলো হচ্ছে ফ্রি। হ্যাঁ, এটা ছোট অনেক লাইট সফটওয়্যার। আপনি যদি সার্চ দিয়ে দেন পুটি, পুটি সার্চ দিলে হচ্ছে ওদের ওয়েবসাইটে যাইতে পারবেন, ওয়েবসাইটে গেলেই ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড পুটি। আর একটা হলো ট্রাটাম, এই যে ট্রাটাম আছে একটা, হ্যাঁ টি আর এম, সরি আমি মানে বলেছিলাম টাম লেখছি। যে ট্রাটাম হচ্ছে আপনি ইনস্টল দিয়ে ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আমি ইউজ করি পুটি, পুটি দিয়ে হচ্ছে কন্ট্রোল করবো সিএলআই তে। শোনেন, সরি পুটি, পুটিতে ঢুকলাম। ঢোকার পরে একটু আগে আমি বললাম না যে কম কত পোর্টের সাথে কানেক্ট হয়েছে, ওটা হচ্ছে আমার প্রথমে জানতে হবে। সিরিয়ালে যাইতে অপশনে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে কম 9 পোর্টের সাথে কানেক্ট হয়েছে, কম 9 সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। হ্যাঁ, হচ্ছে আমরা পুটিতে পুটি বা ট্র্যাটা ওপেন করব। পুটিতে যেমন হচ্ছে আমার হচ্ছে সিরিয়াল অপশন সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমার কমের পরে ওই সংখ্যাটা দেওয়া লাগতেছে, ডিজিটটা দেওয়া লাগতেছে। কিন্তু ট্রেটামে আপনি যখন হচ্ছে সিরিয়াল অপশনে ক্লিক করবেন তখন সাথে সাথে অটোমেটিক ও হচ্ছে বুঝে নেবে যে কম কত পোর্টের সাথে কানেক্ট করতে হবে। তখন জাস্ট হচ্ছে আপনি ওকেতে ক্লিক করে ঢুকতে পারবেন। কিন্তু পুটিতে একটু কষ্ট করে হচ্ছে লাইন বসাইতে হয়, বা যেই পোর্ট, এই পোর্ট কিন্তু চেঞ্জেবল। সবসময় যে আপনার ডিভাইসের ক্ষেত্রে 9 থাকবে এরকম কোনো কথা নেই, আপনার কিন্তু চেঞ্জ হবে। অনেক সময় দেখা যাবে যে এখন যদি পিসি বন্ধ করে ওপেন করি আর পরের বার হচ্ছে 5 এর সাথে কানেক্ট হয়েছে বা 4 এর সাথে কানেক্ট হয়েছে, র্যান্ডমলি ঘুরতে থাকে, বুঝতে পারছেন? এখন যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে হচ্ছে আমি ইয়ে করলাম, এই দেখেন এখন কিন্তু টাইপ নিচে সুইচে ঢুকলাম, লেখা কিন্তু ছোট 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 লেখা না। এই উপরের সাদা অংশে মাউস পয়েন্টারটা নিয়ে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করার পরে এদিকে হচ্ছে চেঞ্জ সেটিংস নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, চেঞ্জ
ফন্ট সাইজ হচ্ছে বাড়াইতে পারবেন। আমি ধরেন দিলাম 16, তারপর অ্যাপ্লাইতে যদি ক্লিক করি ফন্ট সাইজ হচ্ছে বাড়ছে। বুঝতে পারছেন? এখন দেখি এই যে আমার সুইচের মধ্যে ইনিশিয়াল হচ্ছে আমি কিছু কনফিগার করছিলাম, এই কারণে পাসওয়ার্ড অপশনটা আছে। পাসওয়ার্ড হচ্ছে দেওয়ার পরে আমি হচ্ছে আরেকটা স্টেপে যাইতেছি। এখন এই স্টেপগুলোর কোনটার নাম কি এটা একটু পরে বলতেছি। যেহেতু সুইচে হচ্ছে আমার কিছু কনফিগারেশন করা আছে, আমি চাইতেছি একদম ফ্রেশ সুইচের মধ্যে কিছু কনফিগার করতে, নতুন অবস্থায় যেরকম থেকে ওরকম আনতে। এখন যেহেতু হচ্ছে আমার প্রি ডিফাইন করা কিছু কনফিগারেশন করা আছে, আমি এখন প্রত্যেকটা কনফিগারেশন হাতে ধরে ধরে হচ্ছে ডিলিট করলে আমার হচ্ছে বেশি কষ্টসাধ্য। এইটা না করে আমি যদি একটা কমান্ড দিয়ে দিই, কমান্ডটা দরকার লিখতেও পারেন, রাইট ইরেস। বুঝছেন? ইরেজ করার পরে যে এন্টার যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আবার ক্লিক করি, আমার হচ্ছে এমবি র্যাম হচ্ছে নন ভোলাটাইল র্যান্ডম, মানে নন ভোলাটাইল র্যাম। বুঝছেন? নন ভোলাটাইল র্যাম মানে বুঝেন তো, মানে আমরা সাধারণত পিসির যে র্যাম গুলো ওগুলো কিন্তু বন্ধ হওয়ার পর কিন্তু মেমোরি কিন্তু রিফ্রেশ হয়ে যাইতেছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ওইটা হইতেছে না। বুঝছেন? ওই নন ভোলাটাইল র্যামের ভিতরে যেই কনফিগারেশনটা আমার আছে, এই কনফিগারেশনটা হচ্ছে আমার এখন মানে রিমুভ করে দেওয়া হয়েছে। এবার এখানে একটা বিষয় আছে, আপনি শুধু সিসকোর ক্ষেত্রে কিন্তু এরকম না। আপনি সিসকো ইউজ করেন, মাইক্রোটিক ইউজ করেন, যেগুলো হচ্ছে এরকম লিনাক্স বা ইউনিক্স বেস হচ্ছে ওএস, এটার মধ্যে কিন্তু ওএস চলতেছে। এটা তো বুঝতে পারতেছেন, আমি তো আগের ক্লাসে বলছিলাম। এই যে এটার মধ্যে চলতেছে সিসকো। আপনি যদি একটা ভার্সন যদি দেখেন, ভার্সন যদি দেন না, তাহলে দেখতে পারবেন যে কত ভার্সন চলতেছে এটার মধ্যে হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ওএস। বুঝছেন? ওএস এর মধ্যে দেখতে পারবেন যে, বা এই যে এদিক যদি দেখেন ভার্সন হচ্ছে 15 চলতেছে, মানে 15 আইওএস ভার্সন 15টা এটার মধ্যে। আর সাধারণত ইউনিক্স বা লিনাক্স বেস যেগুলো ওএস গুলো হয়, মাইক্রোটেকের ক্ষেত্রে সেম। আপনার যে সকল কনফিগারেশন বা এগুলো যেগুলো আছে, মানে কনফিগারেশন টাইপের যে সব আছে, সবগুলো সাধারণত র্যামের মধ্যে স্টোর হয়ে থাকে। বুঝতে পারছেন? এই কারণে র্যামটা একটু বেশি জরুরি এদিকে। অনেক ডিভাইস দেখবেন যে এরকম যে ডিভাইস আপনি সবকিছু করতে পারতেছেন, মানে এরকম একটা ডিভাইস ভিতরেও আছে, দেখাবো না একদিন। মানে আপনি কনফিগার করেন, সবকিছু করতে পারবেন। যখন ডিভাইসটা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নেওয়ার সাথে সাথে আপনার কনফিগারেশন গুলো সব হচ্ছে রিমুভ হয়ে যাবে, মানে আগের কনফিগারেশন কিছুই থাকবে না। কারণ এটা র্যামের সমস্যা, এমবি র্যামের সমস্যা। বুঝতে পারছেন? আর এমবি র্যাম এরকম না যে আপনি হচ্ছে ডিভাইস কম্পিউটার যেমন খুলেন, খোলার পর হচ্ছে ফ্লু দিয়া ব্রাশ দেওয়া ঘষেন বাঁচান আবার দেখছেন, এরকম করতে পারেন না। কারণ পুরোটা অ্যাটাচ করা মাদারবোর্ডের সাথে। নষ্ট হয়েছে মানে নষ্ট হয়েছে। আচ্ছা এখন দেখেন, ওটা দেখাবো না কিভাবে, ওটার ক্ষেত্রেও ইয়ে আছে। এই দেখেন আমি এই ডিভাইসটা মানে রিস্টার্ট দিব। বুঝছেন? এখনো কিন্তু দেখেন, আমি যদি ওর তো নন ভোলাটাইল র্যামের ভিতরে যা আছে ডিলিট করে দিছি, তাও কিন্তু এখন হচ্ছে আমি যদি এক্সিট দিয়ে দিই, দেখেন এক্সিট দিয়ে যদি বের হলাম না, বের হওয়ার পর যদি আমি এনাবেল যদি দিই, দেখেন পাসওয়ার্ড কিন্তু এখনো আছে। বুঝছেন? কারণ হচ্ছে এই সেশনটাও ধরে রাখছে। হ্যাঁ, এখন হচ্ছে আবার পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি রিলোড কমান্ডটা যদি দিই, রিলোড, হ্যাঁ, রিলোড দেওয়া হচ্ছে, এন্টারে ক্লিক করলাম, এরপর হচ্ছে সুইচটা রিস্টার্ট নিবে। বুঝতে পারছেন? রিস্টার্ট শুরু হইতেছে না, রিস্টার্ট একটু সময় লাগে। রিস্টার্ট নেওয়ার পরে তারপরে দেখবেন পুরো একেবারে নতুন ডিভাইসে যেরকম থাকে ওরকম কোনো পাসওয়ার্ড থাকবে না, কিছু থাকবে না, ফ্রেশ একটা ডিভাইস হয়ে যাবে একেবারে। এই ডিভাইসটা একটু কম সময় লাগে, কিন্তু বড় বড় সুইচ গুলো আছে ওগুলো তার একটু বেশি সময় লাগে। আচ্ছা, রিস্টার্ট হইতে থাক। হ্যাঁ, রিস্টার্ট হইতে হইতে আমরা একটা জিনিস দেখি। জিনিসটা হচ্ছে কি, এই যে সিলেক্ট ওপেন করছিলাম না একটু আগে, এই যে একটু আগে দেখছেন যে আমি যখন হচ্ছে ইএন চাপলাম, ইএন ইএন কিন্তু আমি পুরো ওয়ার্ডটা কিন্তু লিখিনি। ইএন বলতে বুঝাচ্ছে হচ্ছে এনাবেল। বুঝতে পারছেন? কিন্তু আমি সংক্ষেপে লিখছি ইএন। ইএন যখন দিছিলাম তখন হচ্ছে সুইচের পাশে এরকম একটা অ্যারো সাইন ছিল, এটারে বলা হচ্ছে এক্সিকিউশন মুড, তো এক্সিকিউটিভ মুড। এক্সিকিউটিভ মুডে যখন হচ্ছে আমি এনাবল ক্লিক করবো, এনাবল ক্লিক করার পরে হচ্ছে আমার প্রিভিলেজড এক্সিকিউটিভ মুডে যাবে। বুঝতে পারছেন? তারপরে যখন হচ্ছে আমি ওরা বলে কি কনফিগারেশন করব, তখন হচ্ছে আমি কনফিগ টার্মিনাল নামে যে কমান্ডটা দিব না, এই এই মুডের থাকা অবস্থায় কনফিগ টার্মিনাল নামে একটা কমান্ড দিব, দেখতে পারবেন।
কনফিগ টার্মিনাল নামে কমান্ড দেওয়ার পরে হচ্ছে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। যখন হচ্ছে কোনো ইন্টারফেস হচ্ছে আমি কনফিগার করব, তখন হচ্ছে আমি ইন্টারফেস কনফিগারেশন মোডে যাব। বুঝতে পারছেন? সুইচটা রিস্টার্ট হইলেই বিষয়গুলো যখন দেখাবো তখন আরো বেশি ক্লিয়ার হবে। আর যখন হচ্ছে কোনো লাইন কনফিগারেশন করব, তখন হচ্ছে আমি লাইন কনফিগারেশন মোডে যাব। এটা রিস্টার্ট হলে হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। রিস্টার্টটা এ দেখেন, সুইচ রিস্টার্টের সময় এরকম হচ্ছে কিছু কিছু লেখা আসে, কারণ ওর ওয়েস্টটা হচ্ছে মানে রিবুট হইতেছে, বিভিন্ন কিছু লেখা আসবে যে আপনার এই উপরে যদি দেখেন ওএস এর ভার্সন হ্যাং ট্যাং অনেক কিছু লেখা আসে মানে এটার মধ্যে। না, এফবিডি কমের এই সুইচটা কিন্তু ছিল হচ্ছে যদিও পিওই কিন্তু নন ম্যানেজেবল, মানে এর মধ্যে কিন্তু কোনো সিএলআই কোড কিন্তু নাই। আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে। এদিকে হচ্ছে বাটন আছে, সেদিকে দেখাইছিলাম না, কোনো ম্যানেজ করতে পারবেন না। এই যে বাটন দেখলাম না, বাটন দিয়ে হচ্ছে আপনি হচ্ছে কিছু কিছু কনফিগার করতে পারবেন। যেমন হচ্ছে একটাতে রাখলে হচ্ছে সিটিভির জন্য, আরেকটাতে হচ্ছে আপনি ভিলেন, আরেকটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট আর ভিলেন অপশনটা মোটামুটি একই কাজ করে। মানে ওর একেবারে যে বোকা এরকম না, মানে ও ও হচ্ছে বুঝতে পারে যে ও কত ভিলেনের সাথে কানেক্ট আছে। ভিলেন তো এখনো পড়ানো হয় নাই, তখন ডিটেলস বুঝাবো না। এখন ভিলেনের নিয়ে কথা বললে আপনার হচ্ছে মানে বুঝতে পারবেন না, আরো ইয়ে হবে, সমস্যা হবে। দেখেন এখন বলতেছে যে ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ দরকার কিনা, আমি নো দিয়া দিই, আমার দরকার নাই। সুইচ আসলো, এটা হচ্ছে কি এক্সিকিউটিভ মোড। হ্যাঁ, এক্সিকিউটিভ মোডে যদি আমি এর আগে লিখছিলাম শুধু ইয়েন ইয়েন দিছিলাম না, এখন ছিল হচ্ছে আপনার কমান্ডটা নিয়ে নেবে, কিন্তু আপনি যদি পুরো কমান্ড দিয়ে চান ইএন লেখার পর হচ্ছে ট্যাব বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে পুরো কমান্ডটা চলে আসবে। এনাবেলে গেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি প্রিভিলেজ মোডে যাইতেছি, প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে। সেক্ষেত্রে হচ্ছে আমার কনফিগ যদি লিখি, কনফিগ লিখলেও কিন্তু নিয়ে নেবে, কিন্তু আমি যদি পুরো কমান্ড দিতে চাই আগের মতো হচ্ছে কনফিগ লেখার পর ট্যাবে ক্লিক করলে টিএল টিএল লেখার পর হচ্ছে আবার ট্যাবে ক্লিক করলে টার্মিনাল সাথে সাথে হচ্ছে কমান্ডটা নিয়ে নিছে। এখন হচ্ছে আমি গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম। হ্যাঁ, এখন যদি আমি চাই যে কোনো একটা, হ্যাঁ গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম। এখন যদি আমি চাই যে কোনো ইন্টারফেস হচ্ছে মানে ইন্টারফেসের মধ্যে হচ্ছে ঢুকে ইন্টারফেস হচ্ছে কনফিগার করব, সেক্ষেত্রে কমান্ড হচ্ছে আমার ইন্টারফেস গিগ ওয়ান স্ল্যাশ, এখানে এর আগে আমার দেখতে হবে যে এই কারণ হচ্ছে কি এই সুইচের যে গিগ ওয়ান স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান না, এগুলো হচ্ছে প্রত্যেকটা আর প্রত্যেকটা সুইচের কিন্তু লেভেল কিন্তু সেম হয় না, জানেন এটা? মানে এই সুইচের পোর্ট ওয়ান এর লেভেল যদি এরকম থাকে যে জিরো স্ল্যাশ ওয়ান, আর একটা সুইচের ক্ষেত্রে দেখতে পারেন যে এরকম ওয়ান স্ল্যাশ ওয়ান। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখে নিতে হয় যে মানে কোন কোন ইন্টারফেস আছে। এখানে একটা বিষয়, একটা জিনিস দেখেন, আমি আপনাদের দেখাই। এক্সিট দিয়ে বের হলাম। হ্যাঁ, বের হওয়ার পর আমি একটা যদি কমান্ড দিই শো আইপি ইন্টারফেস ব্রিফ, কমান্ডটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে আমি যদি ইন্টার যদি ক্লিক যদি করে দেখতে পারবো যে এই সুইচের মধ্যে কোন কোন ইন্টারফেস গুলো আছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমি কিন্তু আছি কোন কোন ইয়েতে, আমি কিন্তু প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে আছি, কিন্তু এই যে কমান্ডটা দিলাম না, এই কমান্ডটা কিন্তু আমি হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডেও দিতে পারতাম। কিভাবে? আমি হচ্ছে আবার কনফিগ, আমি সাধারণত কনফিগার টার্মিনাল পুরোটা লিখি না, আমি কনফিগ দেওয়ার পর এন্টার হিট করে ঢুকে যাই। হ্যাঁ, এখন আমি হচ্ছে যদি এর মধ্যে যদি আমি এইগুলো যদি দেখতে যদি চাই এই কনফিগের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ডু ডু কমান্ডটা দেওয়া লাগে, মানে ফোর্সফুলি কাজটা করতে হয়। এই ক্ষেত্রে আমার ডু কমান্ড দেওয়ার পর হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ দেওয়ার পর এই একই জিনিস দেখতে পারতেছেন। কিন্তু যদি ডু যদি না দেন, আমি যদি এখানে ডু যদি না দিতাম, তাহলে কিন্তু কোনোভাবেই কমান্ডটা নিত না। এই দেখেন ডু দিতেছি না, দেখেন কমান্ড কেন দিতেছেন। বুঝতে পারছেন? আপনার ফোর্সফুলি কাজটা করাইতে হবে। এখন এতটুকু তো বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি যদি ঢুকি একটা ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেসের লেভেল দেখেন ফার্স্ট ইথারনেট জিরো স্ল্যাশ ওয়ান, এটা কিন্তু ফার্স্ট ইথারনেট পোর্ট এই সুইচের। দুইটা পোর্ট আছে শুধুমাত্র গিগাবিট ইথারনেট, গিগাবিট পোর্ট। এখন এই যে ফার্স্ট ইথারনেট মানে হচ্ছে 10 থেকে শুরু করে 100 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ ওর মধ্যে থেকে পাস হইতে পারে। বুঝতে পারছেন? গিগাবিট মানে হচ্ছে ওয়ান জি পর্যন্ত হচ্ছে পাস হইতে পারবে, আর 10 গিগাবিট মানে হচ্ছে 10 জিবি পর্যন্ত পাস হইতে পারবে। মাথায় রাখেন বিষয়গুলো। ইন্টারফেসের পর হচ্ছে আমি এখন পোর্ট লেভেল দিব ফার্স্ট ইথারনেট জিরো স্ল্যাশ ওয়ান,
এই যে ঢুকলাম না কনফিগ ইফ, এটা হচ্ছে কনফিগারেশন মোড। আপনি যে স্লাইডে যদি দেখেন, এই যে দেখেন কনফিগারেশন মোড, ইন্টারফেস কনফিগারেশন মোড। বুঝতে পারছেন আপু, বুঝতে পারছেন? হ্যাঁ, কোনটা? আচ্ছা, দেখেন যেটা বলছিলাম কি, যখন হচ্ছে আমরা এক্সিকিউট ইয়েতে প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে ছিলাম, তখন হচ্ছে আমরা শো দিয়ে আইপি ইন্টারফেস বিলিপ এই কমাটা দিলে হচ্ছে আমরা সকল সুইচের যতগুলো পোর্ট আছে পোর্টগুলো সম্পর্কে হচ্ছে একটা স্ট্যাটাস জানতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমি যখন হচ্ছে এই মানে গ্লোবাল কনফিগারেশন মোডে যাই, গ্লোবাল কনফিগারেশন মোডে গেলে আমি যদি এরকম শো আইপি ইন্টারফেস বিলিপ যদি লিখি, তাহলে কিন্তু আমার এরর শো করবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফোর্সফুলি কাজটা করানোর জন্য প্রথমে হচ্ছে ডু কমান্ডটা দেওয়ার পর তারপর হচ্ছে বাদ বাকি কমান্ড গুলো দিতে হয়। বুঝতে পারছেন? এটা বলছিলাম 10 থেকে হচ্ছে 100 পর্যন্ত। হ্যাঁ, আর যদি শুধু হচ্ছে গিগাবিট ইথারনেট যদি হয় তাহলে হচ্ছে 1G, আর 10 গিগাবিট ইথারনেট যদি হয় তাহলে হচ্ছে 10G পর্যন্ত সাপোর্ট করে। বুঝতে পারছেন? এটা দেখাবো পরে। দেখেন এখন হচ্ছে কিন্তু আমরা ইন্টারফেস কনফিগারেশন মোডে আছি, ইন্টারফেস কনফিগার করতে পারি। আমি যদি আচ্ছা আরেকটা আরেকটা যেটা বলছিলাম যে লাইন কনফিগারেশন মোডে যে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমি লাইন ভিটিওয়াই জিরোতে যদি যাই না, তাহলে দেখতে পারবেন যে লাইন কনফিগারেশন মোডে যেতে পারছি। বুঝতে পারছেন? মুড গুলো তাকে বুঝতে পারছেন যে কোন মুডে কিভাবে যাইতে হয়। এখন বেরোই। এখন দেখেন আমার হচ্ছে কনফিগারেশন বুঝতে করা দরকার নেই, কথা বুঝছেন? আপনার আগে থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝতে হবে। কনফিগারেশন নিয়ে সার্চ দিলে হাজার হাজার কনফিগারেশন পাবেন, এটা নিয়ে মাথা গরম করার কিছু নেই। এই দেখেন আপনারা আপনাদের একটা জিনিস দেখাই, সোজা হিসাব। এখানে কিন্তু এখানে কিন্তু আমি যে যখন হচ্ছে শো কমান্ডটা দিব, এতটুকু মাথায় রাখেন, যখন হচ্ছে আপনি প্রিভিল ইয়াতে মানে গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন মোডে থাকবেন, তখন হচ্ছে শো কমান্ড দিয়ে কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই ডু দিতে হবে। কারণ আমি শো কমান্ড দিয়ে যদি আমি এই ইন্টারফেসের ডিটেলস যদি দেখতে যদি চাই, ধরেন যে এই ইন্টারফেসের ডিটেলস হচ্ছে আমি শো কমান্ড দিয়ে দেখতে দেখতে চাইতেছি, আমি কখনো হচ্ছে শুধু শো কমান্ড দিলে কাজ করবে না। শোর আগে অবশ্যই আমার হচ্ছে ডু কমান্ডটাও দিতে হবে। ডু শো, তারপর হচ্ছে আমার ইন্টারফেস, ডু শো এম কি ইন্টারফেস ফাঁসিথার ফাঁসিথানের হচ্ছে কত লেভেল 0/1। এখন যদি ক্লিক যদি করি তাহলে দেখেন যে ওয়েট 10,000 কিলোবাইট পার সেকেন্ড, এটা কত কত ইয়ে আসে, 100 এমবিপিএস এর মতো মনে হয় আসে এমবিপিএস এ কনভার্ট করলে। 100 দিয়ে ভাগ দিবে, 100 দিয়ে ভাগ যাবে না তাইলে? হ্যাঁ ঠিক আছে, 100 এমবিপিএস। আচ্ছা যাই হোক, এটা 100 এমবিপিএস পর্যন্ত আর কি আসবে। মানে আপনি যদি যান তাইলে হচ্ছে ভিতরে এরকম ডিটেলস দেখতে পারবেন যে সুইচের ডিটেলস কি। দেখেন সুইচ এখন ডাউন আছে, মানে পোর্ট সুইচ বলতে হচ্ছে পোর্ট এখন ডাউন আছে। পোর্টের পোর্টের হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস কি, ব্যান্ডউইথ কত, হ্যাং ট্যাং অনেক কিছুই দেখতে পারবেন। এগুলো পরে যে সময় করবো সেই সময় দেখবেন। এখন কোনটা আপনার যদি মুখস্থ থাকে যে যেমন এই সুইচের ক্ষেত্রে আমি তো একটা পোর্টের লেভেল সম্পর্কে জানছি, যে পোর্টের লেভেল কি, আমি যেটার মধ্যে ঢুকছি 0/1 ফাঁসিতে না 0/1, তার মানে আমি জানি সুইচের যে উপরের যে অংশটুক আছে, উপরের যে অংশটুক এই অংশগুলো হচ্ছে বেজোর, নিচের অংশের যে পোর্টগুলো এগুলো হচ্ছে জোর। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো আমার তো মুখস্থ, এটা মুখস্থ কি মানে বুঝাই যাইতেছে। আমি যদি এই এই পোর্টটা যে এক্সেস করতে চাই, এই পোর্টটা কি, তার মানে এটা হচ্ছে 2 3 4 5 6 6 সরি ভুল হয়েছে, 1 2 3 4 5 6 7 7 নাম্বার পোর্ট। তো 7 নাম্বার পোর্ট হচ্ছে আমি 0/7 দিব, ফাঁসি টানলে 0/7। আটটার ক্ষেত্রে আমি আপনারা দেখাবো না, আটটার ক্ষেত্রে ডিরেক্ট পাশাপাশি যখন থাকে তখন হচ্ছে 1 2 3 4 থাকে, আর নিচে নিচে যখন হবে তখন হচ্ছে জোর বিজোর করে কাউন্ট করবে। সবসময় মনে করো উপরেরটা বিজোর নিচেরটা জোর, এটা মাথায় রাখেন। সব সুইচের ক্ষেত্রে এরকম হয়, বিডি কোমর যদি নেন সেম কাহিনী হয়, বুঝছেন? এই ক্ষেত্রে আবার টুলটা করছে 1 2 3 4, অগো আবার জোরটা দিছে ওএম আলাদা, বিডি কম তো আলাদা ওএম, আর আবার নিচেরটা দিছে বিজোর, উপরেরটা দিছে জোর। কিন্তু
মানে আমি বুঝতে পারবেন, লেভেল দেখলেই বুঝতে পারবেন আপনি। হ্যাঁ লেখা থাকে, যেমন এই যে এই সুইচের ক্ষেত্রে আপনার হচ্ছে দেখেন উপরেই দেওয়া আছে 1 2, এখন আপনি এই দুইটা মোডের মধ্যে যে কোনো একটা 1 2 পাবেন। সিসকোর ক্ষেত্রে উপরেরটা হয় বিজোড়, নিচেরটা হয় জোড়। তো আপনার বুঝে নিতে হবে যেহেতু এই পোর্শনে দিছে, তার মানে উপরেরটা বিজোড় নিচেরটা জোড়। বুঝতে পারছেন? এখন কনফিগারেশন দেখেন, বউ মেলা কিছু উপরে ফেলাইতে হবে। ধরে রাখার ব্যবস্থা আছে, আমি আপনাকে কইতেছি, ওয়েট করেন। আচ্ছা, প্রথমে তো বুঝতে পারছি যে কনফিগ মোডে ঢুকলাম। কনফিগ মোডে ঢোকার পরে আমাদের একটা কাজ হচ্ছে প্রথমে হোস্ট নেমটা কনফিগার করা, কারণ আর হোস্ট নেম কনফিগার করার ক্ষেত্রে আপনারা সবসময় এরকম নাম দিবেন যাতে করে হচ্ছে মানে পরবর্তীতে দেখে বোঝা যায় যে এই ডিভাইসটা মানে কোন জায়গার বা কোন পারপাসে ইউজ করা হয়েছে। কালকে আমি দেখাইছিলাম না সুইচের মধ্যে ঢুকে RFG1, মানে কি মানে RFG1 হলের। তো প্রথম অবস্থায় বাই ডিফল্ট অবস্থায় থাকে হচ্ছে সুইচ। যখন হচ্ছে আমরা হোস্ট নেম লিখি, হোস্ট নেম দেওয়ার পর ধরেন যে আমি দিলাম হচ্ছে ক্লাস, এখন হচ্ছে সুইচের নাম হয়ে গেছে ক্লাস। বুঝতে পারছেন? তারপরের যে কমান্ডটা সেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড সেট করা। পাসওয়ার্ডের হচ্ছে দুইটা স্টেপ স্টেপ থাকে, একটা হচ্ছে শুধুমাত্র এনাবেল পাসওয়ার্ড আর একটা হচ্ছে এনাবেল সিক্রেট পাসওয়ার্ড। এখন কোনটা কোন কাজে লাগে একটু পরে এটা দেখতে পারবেন। পাসওয়ার্ড যেগুলো দিই এনাবেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে ধরেন যে এটার পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো। হ্যাঁ, সিসকো দেওয়ার পর ইন্টারে ক্লিক করলাম, একটা পাসওয়ার্ড সেট হইলো। আরেকটা পাসওয়ার্ড হচ্ছে এনাবেল, এনাবেল হচ্ছে সিক্রেট পাসওয়ার্ড, সরি এনাবেল সিক্রেট, এর ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া লাগে না, লেখা লাগে না। এনাবেল সিক্রেটের পর সিসকো, সিসকো দিলাম হচ্ছে 1 2 3। হ্যাঁ 1 2 3 দিলাম, এন্টারে ক্লিক করলাম, দুইটা পাসওয়ার্ড হয়েছে না। এখন দেখেন একটা জিনিস, এক্সিট দিয়ে বের হইলাম, আবার এক্সিট দিলাম, এখন হচ্ছে এক্সিকিউটিভ মোডে আছি আমি। সুইচের নাম হচ্ছে ক্লাস। হ্যাঁ এক্সিকিউটিভ মোডে আছি এখন। এখন হচ্ছে আমি এখন সুইচের নাম হচ্ছে ক্লাস। এখন আমি এনাবেল যদি ক্লিক করি না, আমি তো এনাবেল পুরো লিখি না, ইএন লিখছি। প্রথম কমান্ডটা দেই হচ্ছে সিসকো, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড চাইবো, এটা হচ্ছে সিসকো 1 2 3। বুঝতে পারছেন? হুম। এখন হচ্ছে আমি এখন হচ্ছে আবার হচ্ছে কনফিগে যাইতেছি, কনফিগে গেলাম। তারপরে হচ্ছে আরেকটা আমাদের কাজ আছে, সেটা হচ্ছে কনসোলের থ্রুতে কিন্তু আমরা কিন্তু এক্সেস করতেছি। তো কনসোলে যদি আপনি কনসোল যদি এরকম খোলা যদি রাখেন, যে কেউ হচ্ছে ধরেন যে আইটির অনেকের মাথায় অনেক ধরনের বুদ্ধি থাকতে পারে, তার ধরেন যে টার্গেট আপনার ক্ষতি করা। সুইচের সাথে এরকম কনসোল কেবল কানেক্ট দিয়ে আপনার হচ্ছে পাসওয়ার্ড যে কোনো ভাবে জানে, যেমন পাসওয়ার্ড দিয়ে ঢুকে হচ্ছে কনফিগার এলোমেলো করে দিল, থাকতেই পারে এরকম বা আউটসাইড এরকম লোক এই কাজ করতে পারে। তো আপনার করতে হবে কি, যে কনসোল যে পোর্টটা, এই পোর্টটাকে প্রথমে হচ্ছে সিকিউর করতে হবে না। এই সিকিউর করার জন্য আমাদের হচ্ছে লাইন কনসোল জিরোর যে কমান্ডটা আছে, এটা হচ্ছে ইউজ করা লাগে। লাইন, দেখেন কিন্তু স্টেপ গুলো ভালো করে দেখেন, জিরো দেওয়ার পরে এর যে আমি যে পাসওয়ার্ডটা দিব, ধরেন যে এটার ক্ষেত্রে আমি হচ্ছে যে দেখি পাসওয়ার্ড দিছে হচ্ছে 1 2 3, আমি দেই হচ্ছে পাসওয়ার্ড শুধু হচ্ছে কনসোল, CONSOLE। হ্যাঁ কনসোল, এন্টারে ক্লিক করলাম। এখন দেখেন এক্সিট দিয়ে বের হইলাম, আবার এক্সিট দিয়ে বের হইলাম, আবার এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছে, এক্সিকিউটিভ মোডে ঢুকলাম। হ্যাঁ এখন এখন দেখেন, ওয়েট ওয়েট হয় নাই, এখন ওয়েট, এখন হয় নাই। আবার হচ্ছে কনসোলের মধ্যে ঢোকার আগে হচ্ছে সিসকো, তারপর হচ্ছে সিসকো 1 2 3। কনসোলের মধ্যে ঢুকতে দিবে না, দেখেন ও একটা জিনিস দেয়নি, লগ ইন কমান্ডটা দেয়নি, বুঝছেন? এটা হচ্ছে আমার ভুল হয়েছিল, লগ ইন কমান্ডটা দেওয়া দরকার ছিল। এখন এখন হচ্ছে যেহেতু আমি অর্ধেক কমান্ড দিয়ে আসছি, আমার কিন্তু ওই যেই কমান্ড গুলো অলরেডি দিছি আমি, ওই কমান্ড গুলো দেওয়া দরকার নাই। আমি শুধু হচ্ছে লাইন কনসোল জিরোতে ঢুকবো, ঢোকার পর হচ্ছে লগ ইন কমান্ডটা দিছি। এর আগে কিন্তু পাসওয়ার্ড কিন্তু অলরেডি আগেই সেট করে রাখছি। পাসওয়ার্ড ছিল হচ্ছে কনসোল। এখন এক্সিট দিয়ে হচ্ছে বের হইলাম, এক্সিট দিয়ে বের হইলাম, আবার এক্সিট দিয়ে বের হইলাম। এখন যদি আমি এন্টারে যদি ক্লিক করে দেন, পাসওয়ার্ড চাইতেছে, কনসোল দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি সুইচের, তা হচ্ছে আমার কাছে পাসওয়ার্ড চাইতেছে। তুমি পাসওয়ার্ড দাও, তারপর হচ্ছে তুমি এক্সিকিউটিভ মোডে ঢুকতে পারবা। তো পাসওয়ার্ড দিছিলাম আমি কনসোল, CONSOLE কনসোল, ঢুকছি এক্সিকিউটিভ মোডে।
এই যে পিডিএফ মোডে ঢোকার পর আবার এনাবেলে ক্লিক করলাম, আবার হচ্ছে এখন দিতে হবে সিসকো। হ্যাঁ, না না, এটা হচ্ছে এনাবেল পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ডটা। তারপর হচ্ছে সিসকো 1 2 3 ঢুকছি। এটা আরো বেশি সিকিউর করার জন্য আপনি যদি চান যে সিক্রেটটা দিতে চাইতেছেন না, এই দেখেন শো রান যদি দেন, শো রান দিলে হচ্ছে বর্তমান যেই কনফিগার গুলো করছেন সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন? এদিক দেখেন, এই যে এনাবেল পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সিসকো, এটা কিন্তু হচ্ছে আপনি প্লেন টেক্সট, আপনি কনফিগারেশনে গেলেই দেখতে পারবেন যে পাসওয়ার্ড কি দিচ্ছেন। সিক্রেট যেটা দিছে এটা কি দেখার কোনো উপায় আছে? মানে ও হচ্ছে ওটা মানে হ্যাশের মধ্যে ইউজ করে ওটা এনক্রিপ্ট করে দিছে। এরা মনে হয় SHA-256 এরকম অ্যালগরিদমটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি ওইটাকে দিতে চাইতেছেন না। হ্যাঁ, কনসোলের থ্রুতে, হ্যাঁ কনসোলের থ্রুতে কেউ অ্যাক্সেস না করতে পারে। ওই পাসওয়ার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে আবার দুইটা পাসওয়ার্ড দিতে হবে। এই দেখেন কনসোলের পাসওয়ার্ডটা দিচ্ছেন হচ্ছে কনফিগ অপশনের প্রথমে ঢুকবেন, যে কোনো কনফিগার করার জন্য কনফিগ অপশনে ঢুকতে হবে, মানে কনফিগারেশন অপশনে ঢুকতে হবে, গ্লোবাল কনফিগারেশনে। ঢোকার পরে আপনার হচ্ছে কনসোল জিরো, সরি ও দিয়ে ফেলছি, জিরো হবে, জিরো। হ্যাঁ, ঢুকতে হবে। ঢোকার পর হচ্ছে যেটা দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি দিতে চাইতেছেন? আমি দিছিলাম কনসোল, কনসোল দিছিলাম, কনসোল পোর্টের জন্য কনসোল দিছিলাম। তারপর যে কমান্ডটা আছে লগ ইন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এক্সিট, বের হয়ে গেলাম। আবার হচ্ছে আমি লগ ইনটা দিতে, আপনি লগ ইন করার জন্য ঢুকতেছেন না, লগ ইন দিতে হবে। আপনি দেখবেন যে যখন এসএসএস টেলনেট করানো হবে তখন আপনি কমান্ড এক পিস করে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কমান্ড গুলো দিতে হবে, এটা হলো কথা। একটা, হ্যাঁ, জিরো জিরো। আর যখন দেখবেন যে টেলনেট বা এসএসএস করেন তখন দেখবেন 0 থেকে 4 বা 0 থেকে 15, মানে হচ্ছে 15 পর্যন্ত, মানে একসাথে কতজন ঢুকতে পারতেছে এটা পরে দেখাইতেছে, এটা আপাতত দেখা লাগবে না, যদিও এই সিটের মধ্যে আমি এটা তুলে রাখছি। দেখেন এই যে ভিডিও ওয়াই টেলনেট, এদিক দেখেন আবার 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, মানে 5 জন এট এ টাইম, 5 জন হচ্ছে 0 1 2 3 4, এর ইন্ডেক্স আছে না, যেরকম 0 থেকে শুরু হয়, এটার ক্ষেত্রে 0 0 1 2 3 4, মানে 5 জন। বুঝতে পারছেন? এট এ টাইম 5 জন ঢুকতে পারবে, কিন্তু এই টেলনেট সিরিজ এখন দেখানোর দরকার নাই, যেহেতু হচ্ছে সারা আইপি কিছু বাকি রাখছে। নেক্সট ক্লাসে যখন আইপি ওটা কমপ্লিট করবো তখন হচ্ছে এসএসএস টেলনেট দেখাইলে তখন বুঝতে পারবে, কিন্তু আপাতত সুইচের এতটুকু বুঝলেই হবে, মানে টোটাল কনফিগারেশনটা এইটা। কিন্তু এই যে এসএসএস বা টেলনেটটা এটা করতে হয় কিসের জন্য? আমি তো সবসময় হচ্ছে এরকম কনসোল কেবল দিয়ে অ্যাক্সেস করবো না, কথা বুঝছেন? আমি এখন চাইতেছি রিমোটলি অ্যাক্সেস করতে। ধরেন যে আমি এই এতটুকু কাজ কমপ্লিট করে দিয়ে আমি অফিসে চলে আসতাম, অফিসে আসার পর আমি এসির মধ্যে বসে বসে বাদ বাকি কাজ করলাম, আমার তো ওই ওদিক দাঁড়াই দাঁড়াই আর কনফিগার করার কোনো দরকার পড়তেছে না। এসি সিস্টেমটা করলে এটাই সুবিধা। তার তো কোনো কনসোল কেবল লাগতেছে না, কনসোল কেবল দিয়ে যতটুকু করা দরকার ততটুকু আমি করে ফেলছি। সুইচ আরেকভাবে করা যায়, যেমন বর্তমান যে সুইচগুলো এগুলো হচ্ছে ব্লুটুথ সিস্টেম করা থাকে, মানে হচ্ছে আপনি ওয়্যারলেসলি কানেক্ট হয়ে মোবাইল ফোনের থ্রুতে কনফিগ করতে পারবেন। ওরা হচ্ছে আপনি রিমোটলি অ্যাক্সেস দেয়। আমি একটা ঘটনা বলি, যখন হচ্ছে ডেফোডিলে ঢুকছিলাম তখন হচ্ছে আমার একটা সুইচ কনফিগার করা লাগছিল হচ্ছে সিভিল বিল্ডিং এর জন্য, সিভিল বিল্ডিং এর কোর্স সুইচ। পরে কোর্স সুইচে হচ্ছে আমি কনফিগার করছি, কিন্তু সুইচের সামহাও একটা সমস্যা ছিল আগে থাকতে, কারণ ওদের ইঞ্জিনিয়ারের সাথে হচ্ছে আমার অ্যাসাইন হইতেছিল, ট্যাগ হইতেছিল। পরে ইঞ্জিনিয়ার পড়ার পর ইঞ্জিনিয়ার হচ্ছে আমার বলছিল যে আপনার এর মধ্যে ওএস দেওয়া প্রয়োজন আছে, মানে ওএস এর সামহাও কোনোভাবে হচ্ছে করাপ্টেড হয়ে গেছিল ফাইল। পরে আমাকে বলছিল যে আপনি হচ্ছে একটা কেবল, মানে আপনার সুইচের যে কোনো একটা পোর্টের সাথে কানেক্ট করে আপনার পিসির সাথে সাথে কানেক্ট করেন, আর যেই কনসোল কেবলটা আছে সেটা হচ্ছে কানেক্ট করে রাখেন। দেন হচ্ছে কনফিগারেশন করছে, করার পর আর এই যে কনসোল কেবল, এই কনসোল কেবল দরকার পড়ে নাই, তখন হচ্ছে এই পোর্ট থেকে হচ্ছে এই ল্যাপটপের মধ্যে হচ্ছে সে মানে এই পোর্টের থ্রুতেই অ্যাক্সেস করতে পারতেছে। মানে সে করছিল কি, আমি বলি, কনসোল কেবল যখন লাগানো ছিল সে করছে কি আপনার হচ্ছে এসএসএস, আমি যে মার্কার দিয়ে বলি,
কনসোল যখন কানেক্ট দেওয়ার পরে সে করছে কি প্রথমে আমার যে সুইচটার মধ্যে হচ্ছে এসএসটা কনফিগার করে, বুঝছেন? এসএস কনফিগার করার সাথে সাথে কনসোল কোনো আর কোনো দরকার নেই, বা এবং ও করছে কি আমার এই যে পিসি, এই পিসিতে আর এই সুইচের যে পোর্ট, এই পোর্ট দুটোর মধ্যে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বসাইছে, আর সেম নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি। ধরেন এই পাশে বসে ধরেন 192.168 ওয়ার ধরেন 10.1 বসে, আর এই পাশেটা বসে ধরেন যে এরকম কত জায়গা আইপি বসে কিন্তু একই নেটওয়ার্কে 10.24 এই বসে, একই নেটওয়ার্ক আইপি বসে। দেন এসএসএস এর থ্রুতে ও হচ্ছে বাদ বাকি যে কাজগুলো ওগুলো হচ্ছে বুঝতে পারছেন? মানে এটাই এর সুবিধা। কিন্তু এই যে এদিকে যেগুলো দেওয়া আছে না সবগুলো হচ্ছে আপনার প্রথম সুইচ ওপেন হওয়ার সাথে সাথে ওগুলো হচ্ছে আগে থাকতে এসএসএস করা থাকে। আপনার হচ্ছে পাবলিকের টাইপই বসাই দেবে এসএসএস এর, যেমন এই যে ইন্টারফেস আইপি বসাইছে না ভিলেন ইন্টারফেসে, আপনি যখন ভিলেন করানো হবে আপনি হচ্ছে বাই ডিফল্ট যে ভিলেন, ওই ভিলেন ইন্টারফেসে দেখবেন যে আমরা কোনো আইপি বসাইতেছি না, আমরা একটা নিজে থেকে তৈরি করতেছি ওটার মধ্যে হচ্ছে আইপি বসাইতেছি। ধর এদিকে যেমন আমি প্রাইভেট আইপি বসাইছি, মানে প্রাইভেট ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কমিউনিকেশন হইতেছে, হয়তো ও ওদিকে কোনো পাবলিক আইপি ইউজ করছে, বা দেখা গেল যে এই যে আইপিটা এই আইপির সাথে হচ্ছে পাবলিক আইপি নেটিং করে দিছে, এর মাধ্যমে হইলো কি যে কোনো জায়গা থেকে এসএসএস করে ওইটার অ্যাক্সেস পাইতেছে। অনেক পদ্ধতি আছে, নেটিং তো ধারণা নাই, ধারণা আছে তাহলে বুঝবেন। মানে নেটিং করলে হইতেছে কি এখানে যে আইপিটা আছে না 192.168 পয়েন্ট হচ্ছে কত 1 পয়েন্ট হচ্ছে 2, এই আইপির সাথে যে আমার যে পাবলিক আইপি একটা নেই, পাবলিক আইপির সাথে ধরে পাবলিক আইপি ধরে যে দিলাম এরকম সামথিং একটা আইপি, এই আইপির সাথে হচ্ছে নেটিং হইতেছে, মানে যখন হচ্ছে বাইরে নেটওয়ার্কে যাবে তখন হচ্ছে ও এই আইপিটা থাকবে না, তখন হচ্ছে এই আইপি হিসাবে কাউন্ট হবে। বুঝতে পারছেন? পরে যখন দেখা যাবে তখন বুঝবেন। তখন যেহেতু পাবলিক আইপি সারা ওয়ার্ল্ড ওয়াইড ওর অ্যাক্সেস আছে, তখন ধরেন যে এই ডিভাইসটা আছে এটা একটা ডিভাইসের ধরনের আইপি, একটা সুইচের আইপি যেটা আছে ইউএস তে, আপওয়ার্কে দিছে যে এই ডিভাইসটা হচ্ছে আমার কনফিগার করা দরকার, আর বাংলাদেশে বসে হচ্ছে এই পাবলিক আইপির থ্রুতে এসএসএস এর থ্রুতে এই ডিভাইসটা কনফিগার করতে পারবে। হুম। কিন্তু আবার যখন হচ্ছে যাইতেছে তখন নেটিং হয়ে কিন্তু আমার প্রাইভেট আইপি কনফিগার করতেছে, নেটিং যখন দেখানো তখন বিষয়টা হ্যাঁ করতে পারেন, কোনো অসুবিধা তো নাই। আচ্ছা এটা একটু ওয়েট করেন, হোল্ড করেন। যেমন আমি আপনারা দেখাই একটা জিনিস, দেখেন একটা জিনিস মনে করে খুব ভালো কাজ করছেন, বাদ বাকি যে কনফিগারেশন গুলো আছে না এগুলা আপাতত না করা ভালো, বুঝছেন? কারণ যেহেতু আপনি যে যেহেতু হচ্ছে আপনি ভিলেন করেন নাই, ভিলেন এখনো করানো হয় নাই, তারপরে হচ্ছে আইপিও কিছু বাকি আছে, তার মানে হচ্ছে এই 5 থেকে হচ্ছে 8 পর্যন্ত যে স্টেপ গুলো আছে এগুলো হচ্ছে একটু পরে করাইতেছি। আর এখানে একটা সুন্দর একটা বিষয় আছে যে একটু এতক্ষণ বসে যে কনফিগারেশন গুলো করলাম না, সুইচ যদি কোনো কারণে রিস্টার্ট দিয়ে নেয় বা আমি যদি নিজে থেকে রিস্টার্ট দিই সব কিন্তু মুছে যাবে। তো আমার এই কনফিগারেশন গুলো সেভ করতে হবে, সেভ করার জন্য আমার যদি আমি এরকম মানে কনফিগারেশন মোডে যদি থাকি সেক্ষেত্রে হচ্ছে আমার অবশ্যই ডু ইউজ করতে হবে, হচ্ছে ফোর্স করতে হবে ডু রাইট, ডাব্লিউআর দিল ওয়াই, ডাব্লিউআর দেওয়ার পর আমি ট্যাবে দিল রাইট আসবে, বা শুধু ডাব্লিউআর দিয়ে ইন্টার ক্লিক করলো হচ্ছে বিল্ডিং কনফিগারেশন লেখা আসবে। আর যদি এক স্টেপ যদি নিচে যদি থাকতাম মানে প্রিভিলেজ মোডে যদি থাকতাম তাহলে হচ্ছে শুধুমাত্র আমি রাইট কমান্ডটা দিলেই হচ্ছে হয়ে যায়, বড় ডু দেওয়া দরকার পড়ে না। আরেকটা বিষয় যদি এই স্লাইডের মধ্যে যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন হচ্ছে কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগ, এই যে কমান্ডটা যখন হচ্ছে আমরা সিসকো নেক্সট সাইজ ডিভাইস ইউজ করব তখন কিন্তু এই রাইট মেমোরি কমান্ড দিলে কোনো সময় নিবে না, বা রাইট কমান্ড দিলে কোনো সময় নিবে না, ওর ওয়েস্টের মধ্যে এই কমান্ডটা দেওয়া নাই। তখন হচ্ছে আপনার এই কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ দেওয়ার পর তারপরে হচ্ছে আপনার কাজ করবেন, বুঝতে পারছেন? ওর ওএস এর মধ্যে কিছু তফাৎ আছে, বুঝছেন? আপনি ধরেন যে সাধারণ যে সিসকো ডিভাইস আর নেক্সাসের যে বড় ডিভাইস এর বিষয় আছে। আচ্ছা যাই হোক ওটা পরে দেখানো হবে, সবই এখন একসাথে বোঝা দরকার নেই, এতটুকু তো বুঝতে পারছেন যে আমার যে প্রথম কিছু কিছু কনফিগারেশন করা দরকার পড়ে সুইচে ওগুলো হচ্ছে আমরা কনসোল কেবল কানেক্ট করে করে নিব, পরবর্তীতে দরকার পড়তেছে না। যদি আপনি এই ইয়াতে যদি থাকেন মানে ওই কনফিগারেশন মূল্য যখন থাকে তখন অবশ্যই আপনার ডু দিতে হবে, কারণ ফোর্সফুলি করাইতেছেন।
আর যখন হচ্ছে আপনি প্রিভিলেজ এক্সিকিউটিভ মোডে থাকবেন তখন হচ্ছে শুধু কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ দিলে হবে। প্রথম এক্সিকিউটিভ, তারপর প্রিভিলেজ এক্সিকিউটিভ বা প্রিভিলেজ যেটা বলেন, তারপর কনফিগারেশন, তারপর হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন, তারপর লাইন কনফিগারেশন। এই দুইটা ইন্টারফেস কনফিগারেশন আর হচ্ছে লাইন কনফিগারেশন হচ্ছে অপশনাল। যদি আপনি ইন্টারফেস যদি কনফিগ করতে চান তখন হচ্ছে ইউজ করবেন, মানে তখন হচ্ছে ঢুকবেন। আবার বা লাইন কনফিগ করতে গেলে তখন হচ্ছে ঢুকবেন। মানে আপনার হচ্ছে ইন্টারফেস গুলো চেক করবেন, মানে দেখবেন যে ইন্টারফেস কোনটা কোনটা আছে, কোনটার মধ্যে আইপি বসানো। আরেকটা জিনিস, আপনার তো ভিলেন তো প্রণয়ন হয় নাই, তাও একটা জিনিস আমি দেখাই। সেদিন আমি ক্লাসে বলছিলাম, আমার মনে আছে যে বাই ডিফল্ট অবস্থায় সুইচের ভিলেন থাকে একটা। আপনি যদি দেখেন, যেহেতু আমি কনফিগারেশন মোডে আছি, তার মানে ডু দিতে হবে, ডু শো ভিলেন। গ্রিপ যদি দেই তাহলে দেখতে পারবেন যে আমার ভিলেন হচ্ছে 1, বাদ বাকি গুলো হচ্ছে আলাদা, ওটা দেখা দরকার নেই। ডিফল্ট ভিলেন থাকে 1, বুঝতে পারছেন? এই ডিফল্ট ভিলেন 1 এর আন্ডারে হচ্ছে সুইচের যতগুলো পোর্ট সবগুলো হচ্ছে অ্যাসাইন করা থাকে। হ্যাঁ, একটা জিনিস মাথায় ধরেন, এরকম ভাবে নেন। কই গেল আমার ডাস্টারটা কই? দেখতেছেন কেউ? ভিলেন মানে কি? ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, ভিলেন ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। যখন হচ্ছে আমরা একটা নতুন সুইচ নেই, ধরেন আমরা যদি নিজের থেকে যদি সুইচের মধ্যে কোনো ভিলেন যদি ক্রিয়েট না করি বা কনফিগ যদি না করি, ভিলেন ক্রিয়েটেড কোনো কনফিগ যদি না করি, তাহলে যদি সুইচের মধ্যে 24টা পোর্টে যদি থাকে, 24 পোর্ট থাকলে সবগুলো পোর্টে হচ্ছে বাই ডিফল্ট ভিলেন 1 এর মধ্যে অ্যাসাইন করা থাকে। মানে একটা নেটওয়ার্কের মধ্যে সবগুলো পোর্ট থাকে, বুঝছেন? যখন হচ্ছে আমার পোর্ট ধরেন হচ্ছে আমি এরকম করতে চাইছি যে এই পোর্ট আরেকটা ভিলেনের জন্য, এই পোর্ট আরেকটা ভিলেনের জন্য, তখন হচ্ছে আমি আলাদা আলাদা ভিলেন গুলো কনফিগার করি। বুঝতে পারছেন? এটা এখন পরে মাথা হবে। এই ভালো কথা। এখন দেখেন, আচ্ছা